আজকে আমাদের সাথে আছেন দুজন অতিথি যারা যুক্তরাষ্ট্রে তাদের নিজেদের পরিচয় গড়ে তোলার চেষ্টা করছেন। এই দুজন নারী একে অপরের চেয়ে একেবারেই ভিন্ন, কিন্তু এক জায়গায় তাদের চিন্তাধারা হুবহু মিলে যায়। তারা দুজনেই স্বাধীন স্বনির্ভর জীবনযাপন করতে চান এবং তারা জানেন মেয়েদের জন্য আত্মরক্ষার ক্ষমতা থাকা কতটা গুরুত্বপূর্ণ। চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। আমরা এখন ওয়াশিংটন ডিসিতে বিশ্ব ব্যাংকের সদর দপ্তরের সামনে দাঁড়িয়ে আমাদের প্রথম অতিথি সাবা মির্জার জন্য অপেক্ষা করছি। এখন আমাদের সাথে আছেন সাবা মির্জা। তিনি যুক্তরাষ্ট্রে গত 7 বছর ধরে আছেন। সাবা, আপনি বিশ্ব ব্যাংকে কি কাজ করেন? আমি একজন ডেটা অ্যানালিস্ট। আমি মাইক্রোইকোনমিক ডেটা নিয়ে কাজ করি। আপনি এখানে একা থাকেন, কাজ করেন, নিজের দেখাশোনা নিজেই করেন। এই স্বনির্ভর জীবন কেমন লাগে? ভালোই লাগে, কিন্তু আমার বাবা মা ব্রুনাইতে থাকেন, তো তাদের কথা তো মনে পড়ে। এখন আমরা এসেছি ওয়াশিংটন ডিসি হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে আমাদের দ্বিতীয় অতিথি এলমা কায়সারের কাছে। মাত্র 1.5 বছর হলো তিনি যুক্তরাষ্ট্রে এসেছেন তার পিএইচডি করতে। চলুন তার সাথে দেখা করা যাক। এলমা, আপনি কোন বিষয়ে পিএইচডি করছেন? আমি আসলে সমাজকর্ম বিষয় নিয়ে পিএইচডি করছি এবং বাংলাদেশের শিশু শ্রমিকদের নিয়ে আমার গবেষণার মূল বিষয়বস্তু। এছাড়া শহরমুখী গ্রামীণ নারীদেরকে নিয়েও আমার গবেষণা চলছে এবং তাদের দারিদ্র্য এবং জীবনধারা উপর আমি কাজ করছি। আপনি তো একজন স্ত্রী এবং মা। রান্না করা, পরিবারের দেখাশোনা করা, এসবের মধ্যে পড়াশোনার সময় পান? আসলে আমি পিএইচডি করার জন্যই মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছি, সে কারণে পড়াশোনাটা অবশ্যই আমার প্রাধান্য এখন। তবে সে কারণে আমার জীবনে অন্যান্য ক্ষেত্রগুলো যে বাধা পাচ্ছে তা ঠিক না। আমি সব কিছু একটা রুটিনের মধ্যে ফেলার চেষ্টা করি এবং রুটিন অনুযায়ী আমি অনেক কাজ করার চেষ্টা করি। আর এছাড়া আমার স্বামী এবং সন্তানের সহযোগিতা আমি বলবো অনেক বেশি, এবং তাদের সহযোগিতার জন্য আমার অনেক কঠিন কাজগুলো আমি অনেক সহজে করে ফেলতে পারি। এই পিএইচডি ল্যাবে বসে এলমা তার গবেষণার কাজ করেন, আর এই স্টুডেন্ট লবিতে বসলে প্রায়ই দেখা হয়ে যায় শিক্ষকদের সাথে। ডিন অফ সোশ্যাল ওয়ার্ক ডক্টর কুইডোর স্নেল এলমার গবেষণা সম্পর্কে বললেন, Ms. Kaiser's interest is in working and looking at street children, and I did some similar work in that area. So Alma was a natural fit, and it was obviously sooner or later we would have met and crossed our paths anyway. এরপর সাবা মির্জার সাথে দেখা করতে তার বাসায় গেলাম। অ্যাপার্টমেন্টের এই লবিতে বসে তিনি প্রায় তার অবসর সময় কাটান। এখানেই এলমা কায়সার সপরিবারে আমাদের সাথে দেখা করতে এলেন। সাবা আর এলমা একে অপরকে অনেক দিন ধরেই চেনেন। আপনারা দুজনেই বাংলাদেশে কারাতে শিখেছেন। সাবা, আপনার কারাতেতে ব্ল্যাক বেল্ট আছে, আর এলমা আপনার আছে পার্পল বেল্ট। আপনারা কবে কারাতে শেখা শুরু করলেন? আমি 1995 সালে কারাতে শিখেছি এবং কয়েক বছর প্রশিক্ষণ নেওয়ার পর আমার একটা ছোট দুর্ঘটনা ঘটেছিল, যে কারণে আমি প্রশিক্ষণ নেওয়া থেকে বিরত থেকেছিলাম। আমার বয়স যখন 7 ছিল, তো তখন আমি কারাতে শুরু করেছিলাম শিতরীয় স্টাইলে। আমার বয়স যখন 10, তখন আমি ব্ল্যাক বেল্ট অর্জন করেছিলাম। তারপরেও আমি কারাতে কন্টিনিউ করেছিলাম ব্রুনাইতে, তাইকোয়ান্দোতে। তো এখানে একটু এক্সপেন্সিভ, তো আমি কাজ শুরু করার পরে আমি আবার শুরু করেছি শতকান স্টাইলে। আপনাদের কি মনে হয় মহিলাদের জন্য আত্মরক্ষার প্রশিক্ষণ কতটা গুরুত্বপূর্ণ? আমি মনে করি অনেকটুকুই গুরুত্বপূর্ণ, কেননা আমি যদিও বহু বছর আগে প্রশিক্ষণ নিয়েছি, তার প্রভাব কিন্তু আমার মাঝে এখনও বিরাজ করছে। আমার আরও মনে হয় যে আত্মরক্ষার চেয়েও যে আত্মবিশ্বাস গড়ে ওঠে, ওটা একটা মহিলার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখন সাবা আমাকে আক্রমণ করার চেষ্টা করবে, আর আমি এটাকে আটকাবো খুব ভালোভাবে।
সাবা, আমি কি ভুল করলাম? বল, আপনাকে যখন কেউ আঘাত করবে আপনি ব্লক করতে পারেন, একটা আপার ব্লক, লোয়ার ব্লক অ্যান্ড মিডল ব্লক। দর্শকরা বুঝতেই পারছেন এই দুই মহিলার পকেট মারার চেষ্টা করলে কি দশা হতে পারে। ভবিষ্যতে কারাতে নিয়ে কিছু করার পরিকল্পনা আছে? আমার আসলে একটা ছোট্ট বাসনা রয়েছে। আমি যে পথ শিশুদের নিয়ে গবেষণার কাজ করছি বললাম আপনাকে, জি। আমার শখ আছে যে সেই শিশুদেরকেও কিছু কারাটের প্রশিক্ষণ যদি দেওয়া যেত তাহলে খুব ভালো হতো। আমি একটা ছোট গল্প বলি। আমি যখন ব্ল্যাক বেল্ট সেরেমনির সময় আমাকে যখন একটা কোয়েশ্চেন করেছিল ওরাল এক্সামে, তো কোয়েশ্চেনটা ছিল যে ব্ল্যাক বেল্ট পাওয়ার পর তুমি কি করবে। তো আমার মনে আছে যে আমি বলেছিলাম যে আমি একটা স্কুল খুলবো ছোট মেয়েদের জন্য। তো আমি জানি না তখন ওই অত ছোট বয়সে আমি তখন কি মনে করেছিলাম, বাট আমার ডেফিনেটলি ইচ্ছা আছে যে বাংলাদেশে গিয়ে কিছু একটা করার। তো দেখা যাক কি হয়। বাংলাদেশ আর যুক্তরাষ্ট্র এই দুটি দেশে বসবাসকালীন আপনার অভিজ্ঞতার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য কোথায়? আমি বলবো স্বাধীনতার একটু বড় পার্থক্য আছে। আমি এখানে অনেক সাবলীলভাবে অনেক কাজ করতে পারি, যা আমাকে দেশে থাকতে অনেক চিন্তা করতে হতো। যেরকম একটা ছোট উদাহরণ দিই, আমি অনেক সময় রাত 10টা-11টার দিকেও লাইব্রেরির কাজ সেরে ট্রেনে বা বাসে করে বাড়ি ফিরছি, কিন্তু বাংলাদেশে থাকলে এটা হয়তো আমাকে একটু ভাবতে হবে যে এত রাতে আমি কি যেতে পারবো কি পারবো না। আরেকটা বড় পার্থক্য হচ্ছে মানসিক শান্তি। আমি মনে করি বাংলাদেশে আমি অনেক বেশি নিজেকে নিজের মনের ভাব আমি অনেক ভালোভাবে প্রকাশ করতে পারি এবং মনে অনেক বড় একটা শান্তি পাই দেশে, যেটা এখান থেকে আমি বুঝতে পারি না। এলমা, আপনি তো অনেক ক্ষেত্রে পারদর্শী। আপনি রবীন্দ্রসঙ্গীত কোথায় শিখেন? আমি রেজওয়ানা চৌধুরী বন্যার কাছে গান শিখেছি এবং বন্যাদির স্কুল সুরের ধারার প্রাক্তন ছাত্রী আমি। এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয় আমার মুক্তি, ধুলায় ধুলায় ঘাসে ঘাসে, এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয়। সাবা 2 বছর আগে বাংলাদেশে গিয়ে একটি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র বানিয়েছিলেন। একটা চরে গিয়েছিলাম, চর মন্তাজ নাম তার। ওখানে আমি 35টা মহিলার একটা সোশ্যাল সার্ভে করেছিলাম, যেখানে তারা কিভাবে সোলার এনার্জি ব্যবহার করে তাদের ব্যবসা উন্নতি করেছিল। ঢাকায় যাই আমেরিকা গেলাম। আচ্ছা, আমেরিকায় গিয়ে কেমন লাগছে? ভালোই লাগলো। ওখানে কি করলেন আপনি? ওখানে যাই এই যে লাইটগুলো আমরা অ্যাসেম্বল করে ওদেরকে দেখাইছি, ওরা তো বিশ্বাস করে নাই যে এই চরের মেয়েরা কিভাবে এই কাজগুলো করে। আপনি তো ছবিও তোলেন। আমি কাজ শুরু করার পর একটা ডিজিটাল SLR কিনেছিলাম, তো তখন বাংলাদেশে আর এখানে মিলে কিছু কালেকশন তৈরি হয়েছে। আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আমাদের অনুষ্ঠান আপনারা ইন্টারনেটেও দেখতে পারেন। টিভি স্ক্রিনের নিচে আমাদের ওয়েবসাইট দেওয়া আছে। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী অনুষ্ঠানে আমরা আবার আসব নতুন অতিথি, নতুন গল্প, নতুন কিছু স্বপ্ন নিয়ে। আমি শিরিন চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন DC।